আবৃত ভগ্নাংশ। আজকের ক্লাসটাতে আমরা আবৃত ভগ্নাংশ থেকে স্বাভাবিক ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ যে যেটাই বলো ওইগুলি কীভাবে ভাঙাইতে হয় ওই ব্যাপারটা ক্লিয়ার করব। তারপরে আবৃত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করতে হয় ওই পুরো ব্যাপারটা আজকের ক্লাস আমরা কমপ্লিট করব। এটা হইতেছে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটাতে আমরা রুট সংক্রান্ত যে মানগুলি অমূলদে পড়ে ওগুলার প্রমাণ কীভাবে করতে হয় তা জানাইছি। ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবো। মূলত আমরা শুরু করছি, আমরা 3 মাসের মধ্যে গণিত পুরোপুরি কমপ্লিট করব, একদম প্রথম অধ্যায় থেকে 17 নম্বর অধ্যায় পর্যন্ত। তো এটা আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা যে টপিকটা শেষ করব ওইটা হইতেছে কীভাবে একটা আবৃত ভগ্নাংশ থেকে স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। আবৃত ভগ্নাংশরে আমরা আরেকটা কমন নামে অনেকে চিনি, পৌনঃপুনিক। তো আমরা এইদিকে একটু তাকাই। আমরা 3টা প্রশ্ন তুলছি, এই 3টা যদি সমাধান করি আমাদের আবৃত ভগ্নাংশ ক্লিয়ার হয়ে যাব। এখানে যেটা দেওয়া আছে 3.78, উপর একটা কি এই যে একটা ফোঁটা বা গোল্লা দেওয়া আছে, এটাকে আমরা কি বলি আবৃত ভগ্নাংশ। তো এই জিনিসটা যদি আমরা শুরু করি, এখানে লিখতেছি আমরা সমাধান। ধরো আমরা গ নাম্বার দিয়ে প্রথমে শুরু করলাম 3.78। আগে একটু আমি বইলা নেই, এই জিনিসটার যদি আমরা একটু বড়ভাবে বা বিস্তারিতভাবে লিখি তাহলে জিনিসটা আসলে দেখতে কেমন হইব। 3.78, এটার উপরে একটা কি চিহ্ন দেওয়া আছে, এই যেটা না, এটা আমরা পৌনঃপুনিক চিহ্ন বলি। এটার অর্থ হইতেছে এরপরে 8 হইতেই থাকবো, কন্টিনিউয়াসলি 8 কি হইতেই থাকবো। এই জিনিসটার আমরা কি বলি পৌনঃপুনিক বলি বা আবৃত ভগ্নাংশ বলি। তো এই জিনিসটার আমাদের একটা স্বাভাবিক ভগ্নাংশ p/q আকারে, যে এরকম আমরা শিখাইছিলাম আগের ক্লাসটাতে, p/q আকারে এটা আমাদের কি করতে হইব, প্রমাণ করে দেখাইতে হইব। তো আমরা কনসেপ্ট একটু শিখি কিভাবে আমাদের এটা করা লাগে। এইটুকু অংশ আমি বোঝানোর লেগে নিয়েছি, আমাদের কাজ শুরু হলে এখান থেকে। এইটুকু আর গণায় ধরো না, সাইড করে দিলাম এইটুকরে। এটার দিকে তাকাই, যেহেতু বলছে ভগ্নাংশ তো একটা দাগ দিলাম। ভগ্নাংশের নিচে আমাদের হর থাকবে, উপর আমাদের লব। তো আমি হরের পার্টটা আগে শেখাইতেছি। দশমিকের পরে তুমি খেয়াল করবা কয়টা ঘরের উপরে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, জাস্ট কয়টা, একটা, 8-এর উপরে। তাহলে তুমি জাস্ট একটা কি লিখবা, 9। পৌনঃপুনিক যেই কয়টা ঘরের উপরে থাকবো ততটা কি লেখা লাগে, 9। এরপরে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কি কোনো ঘর আছে? হ্যাঁ আছে, 7। 8-এর উপরে পৌনঃপুনিক আছে এই জন্য 9 লিখছি, কিন্তু 7-এর উপর কোনো পৌনঃপুনিক নাই। যাদের উপর পৌনঃপুনিক নেই তাদের জন্য লিখতে হইব 0। ব্যাস, আমাদের নিচের কাজ কমপ্লিট। এবার আমরা উপরে লবের দিকে যাই। লবের দিকে তুমি দশমিকরেও চিন্তা করো না, পৌনঃপুনিক চিহ্নটারও চিন্তা করো না, চিন্তা করা বাদ দিই। তাহলে কি দেখা গেল, 378। এই পুরো জিনিসটা জাস্ট এখানে লিখে দাও, 378 বিয়োগ, ঠিক আছে। এরপর শুধু পৌনঃপুনিক যেই ঘরটাতে আছে ওই ঘরটারে বাদ দাও, এই যে। তাহলে কত রয়েছে, 3.7। এই পয়েন্টের চিন্তাও বাদ দাও, তাহলে কত রইল, 37। কত, 37। ওই জিনিসটার জাস্ট বিয়োগ করে দাও। প্রক্রিয়াটি আবার একটু বলতেছি, যত ঘরের উপর পৌনঃপুনিক দেওয়া থাকবো অতটা নয়, এখানে একটা ঘরের উপর পৌনঃপুনিক দেওয়া আছে এই জন্য আমি একটা 9 লিখছি। তারপর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যদি কোনো ঘর থাকে, যতটা ঘর থাকবো ততটা 0। এখানে একটা ঘর ছিল এই জন্য আমি কি একটা 0 দিছি। আমাদের নিচের হরের কাজ কমপ্লিট। উপরের কাজ, উপরে আমরা এই দশমিকটারও চিন্তা করবো না, এই পৌনঃপুনিকটারও চিন্তা করবো। তাহলে কি পাওয়া গেল, 378 বা 378 লিখে দিছি, বিয়োগ চিহ্ন। এবার আমাদের পৌনঃপুনিকের পুরো ঘরটারই বাদ দিতে হইব। পৌনঃপুনিক যার উপর আছে পুরো ঘরটাই বাদ, আর দশমিকটা শুধু বাদ। তাহলে কি দেখা যেতেছে, 37 মানে 37। তো আমরা 37টা বিয়োগ করে দিলাম। এবার একটু বিয়োগ ফলটা লিখি। যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে বের হইব আমাদের 341, নিচে হইতেছে 90। ব্যাস, আমরা এই জিনিসটারে বা এই জিনিসটারে একটা ভগ্নাংশ আকারে বা PQ আকারে প্রকাশ করতে পারছি। এটার আমরা কি বলি, স্বাভাবিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, যে যেটা বলি। তো আমরা একটা শিখলাম, এটা কমপ্লিট করে এটা কমপ্লিট করি, তাহলে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাব। প্রসেস কিন্তু এটাই, শুধু আমরা এখন এগুলি একটু কইরা দেখাবো ইজির জন্য। আমরা এখানটাতে নাম্বার করি, কত দেওয়া আছে, 6.23। 3-র উপরে কি একটা পৌনঃপুনিক চিহ্ন, তারপরে আছে 0, এরপরে আছে 9, তার উপরে আবার পৌনঃপুনিক চিহ্ন।
আমরা নিচের কাজ আগে শিখাইছি, আমরা বলছি যাদের উপর পৌনঃপুনিক আছে ততটা কি দিতে হইব, 9 দিতে হইব। দেখা যেতেছে এখানে 3-এর উপর পৌনঃপুনিক আছে, 9-এর উপর পৌনঃপুনিক আছে, তাইলে এই দুজনের উপর পৌনঃপুনিক আছে, 2টা 9 দেওয়ার কথা, কিন্তু 9 হইব 3টা। কারণ কি, যদি এই রকম একটাতে পৌনঃপুনিক থাকে, মাঝখানে পৌনঃপুনিক নেই, শেষে আবার একটা পৌনঃপুনিক আছে, এর অর্থ হইতাছে এই দুজনের ভেতরে যত কিছু আছে সবার উপর পৌনঃপুনিক আছে, মানে এই 0টার উপর একটা কি চিহ্ন আছে, পৌনঃপুনিক চিহ্ন আছে, কিন্তু এটা দেওয়া লাগে না। প্রথমটা শেষটা, শুরু হয়েছে শেষ হয়েছে পৌনঃপুনিক ধারা, যদি এর মাঝখানে কিছু সংখ্যা থাকে, একটা থাক, 2টা থাক, 5টা থাক, তাইলে তাদের প্রতিটার উপর একটা করে পৌনঃপুনিক চিহ্ন আছে। এর অর্থ হইতেছে 3-এর উপর পৌনঃপুনিক আছে একটা 9, 0-র উপরও পৌনঃপুনিক আছে 9, 9-এর উপরও পৌনঃপুনিক আছে 9। এবার দেখতে হইব দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া ঘর আছে কয়টা, এতে পৌনঃপুনিক আছে বাদ, শুধু তাইলে আমাদের 2-এর উপর কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই, মানে একটা ঘর, তাহলে আমাদের কি লিখতে হবে, একটা 0 হইল। এরপরে কি বলছিলাম, পৌনঃপুনিক চিহ্নগুলি চিন্তা করা বাদ দাও, দশমিকটার চিন্তা করা বাদ দাও, তাইলে পৌনঃপুনিক চিহ্ন যদি বাদ দেই, এই যে দুটোর বাদ দিলাম আর এই দশমিকটার বাদ দিলাম, তাহলে কি পাওয়া গেল, 62309, ৬২,৩০৯, লেখা দাও ৬২,৩০৯ বিয়োগ। এরপরে যাদের সাথে পৌনঃপুনিক আছে, তাহলে আমি জানি 3টার উপর পৌনঃপুনিক আছে, এই 3টা ঘর বাদ, আরে দশমিকটা বাদ, তাহলে কি দেখা গেল 62, তো মাইনাস কত, 62। একটু বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের রেজাল্টটা হইব 622479990। এবার যদি একটু ভাগ করি, ভাগ করলে আমাদের রেজাল্ট বের হইব, এটা সাধারণত আমাদের 3 দ্বারা ভাগ যাইব, 3 দ্বারা যদি উপরেরটারে ভাগ করি তাইলে হইব 20749, আর এটার যদি ভাগ করি 3330, তাহলে আমরা কি রেজাল্ট পাইলাম, এখানটাতে একটু লিখি 20749, আর নিচে হইতাছে 3330। ব্যাস, আমাদের এই জিনিসটার, এই যে আমাদের আবৃত ভগ্নাংশ বা পৌনঃপুনিকের যে সংখ্যা ছিল তার স্বাভাবিক ভগ্নাংশ হইতাছে এই যেটা গেল। এবার আমরা উদাহরণে যেটা আছে 7 নাম্বার, এটা কমপ্লিট করি। উদাহরণ 7-এ দেওয়া আছে 32.5, এখানে একটা পৌনঃপুনিক 6, 7, তার উপর একটা পৌনঃপুনিক, প্রক্রিয়া সেম, একটু তাড়াতাড়ি করি। এবার কয়টা পৌনঃপুনিক আছে, 2টা, কিন্তু এটার মাঝখানেও থাকবো, কারণ প্রথমেও আছে পৌনঃপুনিক, শেষেও আছে পৌনঃপুনিক, তাদের মাঝখানে যারা আছে পর থেকে কি পৌনঃপুনিক, তাহলে দিয়ে দিই 1টা 2টা 3টা 9। এখন দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো ঘর কি আছে, না নাই, তাইলে আমাদের 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট 3টা 9। এরপরে পৌনঃপুনিকের চিন্তা বাদ দাও, দশমিকের চিন্তা বাদ দাও, তাহলে কি পাওয়া গেল, 32,567, লেখা দাও 32,567 বিয়োগ আমাদের পৌনঃপুনিকের যে ঘরগুলি আছে তাদের বাদ দাও, দশমিকটারও বাদ দাও, তাহলে জাস্ট কত পাওয়া গেছে, 32। তাহলে এখানটাতে তুমি বিয়োগ দিয়ে দাও কত রে, 32 বিয়োগ করলে আমাদের রেজাল্ট কত বের হইব, আমাদের রেজাল্ট বের হইব 32535, নিচে আছে 999। এটা যদি একটু ভাগ করি, ভাগ করলে এটা আমাদের 27 দ্বারা ভাগ যাইব, 27 দ্বারা যদি এটা ভাগ করি আমাদের রেজাল্ট বের হইব 1205, আর এটা বের হইব 37। আমরা কিন্তু এগুলিরই চাইলে এবার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি, কিভাবে, 1205 ভাগ দেব, যে আমরা আমাদের পরিচিত যে আগে আমরা ছোট থাকতে যেগুলো শিখছি ওই নিয়মটা করে দিতে পারি। আমাদের জাস্ট এতটুকু বলছিল, তো আমরা এটুকু করে এসে আর মিশ্রতে নিলাম না, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগের দিকে আগাইতেছি। আবৃত ভগ্নাংশের যোগ 15 নঙের আমরা ক খ গ 3টা প্রশ্ন তুলছি, খ আর গ আমরা সমাধান করব ক তোমাদের জন্য। খ নাম্বার, একটু খেয়াল করি, 1টা 2টা 3টা মান দেওয়া আছে, এদের আমাদের যোগ করতে হইব। দশমিকের পরে যেগুলোতে আমাদের এই পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে তাদের আমরা আবৃত অংশ বলি, আর পৌনঃপুনিক ছাড়া যে ঘরগুলি আছে, যেমন এখানে 0, এখানে 0, এখানে আছে 0 1, এইগুলো হইতেছে আমাদের অনাবৃত অংশ। তাইলে আমাদের দেখতে হইব এখানটাতে সবচেয়ে বেশি অনাবৃত অংশ বা ঘর আছে কয়টা, এটাতে আছে একটা, এটাতে আছে একটা, কিন্তু এটাতে আছে কয়টা, 3টা। এই সর্বোচ্চটা আমাদের নিতে হইব, তাহলে লিখতেছি এইখানে অনাবৃত সংখ্যা কয়টি পাইলাম, 1টা 2টা 3টা, 3টি।
এবং আবৃত সংখ্যা। আবৃত হইতেছে যেগুলোতে আমাদের পৌনঃপুনিক দেওয়া আছে। প্রথমটাতে কয়টাতে দেওয়া আছে? একটা, তাই লিখলাম 1, এবং দ্বিতীয়টাতে কয়টা দেওয়া আছে? একটা, তৃতীয়টাতে নাই, তাইলে 1 আর 1 এই দুজনের লসাগু। এত 1 এবং 1 এর লসাগু, 1 আর 1 এর লসাগু কত হয়? 1। তাইলে আমরা পাইলাম আমাদের অনাবৃত অংশের জন্য 3, আর আবৃত অংশের যে দুজন পাইছি তাদের লসাগু পাইলাম 1। এই দুটোর করতে হইব যোগ। তাহলে 3 আর 1 যদি আমরা যোগ করি কত পাওয়া গেল? 4। তাহলে আমাদের দশমিকের পর 4টা ঘর রেডি করতে হইব। নিতেছি আমরা মান 2.05, উপরে একটা পৌনঃপুনিক সমান, তারপরে আছে আমাদের 804। আমরা মানগুলি জাস্ট আগে তুলে নিতেছি, এরপরে কাজ শুরু করব। 7.018 লিখতেছি 2.05। আমরা জানছি আমাদের ঘর দরকার কয়টা? 4টা। এইখানে 5 পর্যন্ত দেওয়া আছে, তারপরে একটা পৌনঃপুনিক দেওয়া আছে। এর অর্থ কি? আমরা চাইলে যতগুলি ইচ্ছা ততগুলি 5 লিখতে পারবো। আমাদের 2টা ঘর হয়ে গেছে, তাইলে আরও 2টা ঘর দিলেই কাজ শেষ, লিখে দিলাম। আরও 5 চলতেই থাকতো, এই জন্য আমরা কি চিহ্ন দিয়ে দিলাম? পৌনঃপুনিক। এটার জন্য সেম কাজ, 8.04। 2 ঘর হয়েছে, আরও 2 ঘরের প্রয়োজন। তাহলে 4-এর উপর যেহেতু পৌনঃপুনিক আছে, তাহলে আমরা আরও 2টা 4 দিয়ে দিলাম। 4 চলতেই থাকবে, এই জন্য একটা পৌনঃপুনিক চিহ্ন অ্যাড করে দিলাম। 7.018। ঘটনা হইতেছে আমাদের ঘর লেখা উচিত 4টা, কিন্তু এখানে ঘরই আছে কয়টা? 3টা। তাইলে আমরা 4 নম্বর ঘরের জন্য কি আনতে পারি? 0। তার উপরে একটা কি দিয়ে দিলাম? পৌনঃপুনিক। ব্যাস। কিন্তু আমাদের এরকম দাগ দিয়ে আরও 2টা ঘর এক্সট্রা করা লাগবে। কেন? একটু পরেই বুঝে যাইব। 2টা ঘর সাধারণত করি, কিন্তু এখানে আমাদের 2টা ঘরের প্রয়োজন নাই, কারণ পৌনঃপুনিক এখানে শুধু 5-এর উপর দেওয়া আছে, মানে একটা ঘরে। এইখানেও শুধু কার উপর দেওয়া আছে? 4-এর উপরে। 2 ঘর লিখলে আমরা সাধারণত লিখতাম 5, এটা লিখতাম আমরা 4, আর এখানে কিছু নাই, মানে আমরা কি লিখতে পারি? 0, এরকম কিছু। আচ্ছা, তারপর দেখি এর জন্য যোগ করলে কত বের হয়? 9। এর জন্য যোগ করলে কত বের হয়? 9। তো এইরকম ক্ষেত্রে আমরা একটা মান নিলেই হয়, কিন্তু বোঝানোর জন্য আমরা 2টাই নিছি। যখন আমরা গ করব এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাইব। তো এদিকে আমরা তাকাই, এটার যোগ করছি 9, এটার যোগ করছি 9, হাতে কিছু নাই, যদি থাকতো এটার সাথে এসে যোগ হয়ে যেত। স্বাভাবিক, আমরা যে যোগের নিয়ম জানি ওই যোগে, আহামরি অন্য কিছু না। ঠিক আছে? তো এদিকটাতে তাকাই, এর জন্য যোগ করলে কত হয়ে গেল আমাদের? 9। এদের সাথে পৌনঃপুনিক ছিল, তাহলে তুমি ওই চিহ্নটা দিয়ে দাও। এই 3টার যোগ করো, কত হইল? যোগ করলে হইল 12, 13, 14, 15, 16, 17। 17-র কত? 7। হাতে রইল কত? 1। 1 আর 1, 2, 4, 6, 6, 5, 11। 11-র 1, হাতে রইল 1, সব 0, তাহলে জাস্ট ওই একটা দিয়ে দাও। এখানে পৌনঃপুনিক এই ঘরটাতে ছিল, এইখানেই দিছি, আর বাকিগুলোতে পৌনঃপুনিক নেই, আমরা দিইও নাই। এবার এগুলো একটু যোগ করো, 10 আর 7 কত হইল? 17। তাইলে আমাদের এইটুকের যোগফলটা আসলে কত? এইটুকের যোগফলটা হইতাছে 17.1179। এখানে কি আছে? পৌনঃপুনিক। তারা নিজেরা যেহেতু পৌনঃপুনিক, তাদের যোগফলটা কেমন বের হবে? একটা পৌনঃপুনিক সংখ্যায় বের হইব। আমাদের কত? খ নাম্বার শেষ হলে এবার আমরা গ নাম্বারটা করি, তাইলে আমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাইব যেটা আসলে কিভাবে করতে হইব। আমরা এখানটাতে গ নাম্বারটা করতেছি। গ নাম্বারের জন্য একটু তাকাই, এরকম বাংলা কথাটা আবার লিখতে হইব। তাহলে একটু এইখানে আমাদের এখানে অনাবৃত অংশ কয়টা আছে? এটাতে আছে 1টা 2টা ঘর, এটাতে কোনো ঘরই নাই, এটাতেও কোনো ঘর নেই, তাহলে জাস্ট কয়টা পাইছি? 2টা। তাহলে লিখে দিলাম এখানে অনাবৃত সংখ্যা, এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টা পাওয়া গেছে? 2টা, লিখে দিলাম 2। এবং আবৃত অঙ্কের সংখ্যা কত কত? তাদের লসাগু লাগবো। এখানে আবৃত ঘর আছে একটা, লিখলাম 1, কমা, এখানে আবৃত ঘর আছে কয়টা? 2টা, 2, এবং
এইখানটাতে আমাদের আবৃত ঘর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাইলে মোট কয়টা হইল? তিনটা। এর লসাগু এর সমান। কার সমান? লসাগু। লসাগু কত হইব? লসাগু 3 দুগুণে 6, আর একের সাথে 1 গুণ করলে একই হয়। তাইলে 3, 2, 1 এর লসাগু হইতেছে 6। 6 এর সমান। তাইলে এখন যদি আমরা 6 আর 2 অনাবৃত আর আবৃত অংশের যদি যোগ করি তাহলে কত পাওয়া যায়? 8। তাইলে বোঝা গেল দশমিকের পরে আমার এবার কয়টা ঘর নিতে হইব? 8টা। আগেরটাতে যেমন আমার 4টা ঘর লাগছিল, এখানে কয়টা ঘর লাগবো? 8টা। আশা রাখি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। প্রথমে আমরা কি করতে পারি? অনাবৃত অংশের সর্বোচ্চ মান কোনটাতে আছে? এটাতে আছে 2টা, এটাতে কোনো নাই, এটাতেও নাই, তাহলে লিখছি 2টা। তারপর আবৃত অংশের এখানে আছে 1টা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা অংশ। এইগুলা লসাগুটা বের করতে হইব। তারপর এই লসাগুটারে আর অনাবৃত অঙ্কের সর্বোচ্চ যে মান ওই দুজনে কি করতে হইব? যোগ। আমাদের দশমিকের পরে এতটা ঘর লিখতে হইব। তো আমরা করতেছি এবার। কত আছে? 0.006 পৌনঃপুনিক চিহ্ন 0.9 এর উপর পৌনঃপুনিক, 2 এর উপরও পৌনঃপুনিক। তারপর আছে আমাদের 0.11 এর উপর পৌনঃপুনিক, 3, 4, 4 এর উপরও পৌনঃপুনিক। লিখলাম 0, যা আছে লিখতেছি 0.06। মাত্র 3টা ঘর হয়েছে, কিন্তু আমাদের ঘর দরকার কয়টা? 8টা। তাহলে বাকি ঘরগুলি পৌনঃপুনিক আছে কার উপর? 6 এর উপর। তাহলে 6 দিয়ে ফিল আপ করি। 3টা হয়েছে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা গেল। এরপরে 0.92, 2 ঘর হয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন কত? 8টা ঘর। পৌনঃপুনিক 9 এর উপরও আছে, 2 এর উপর আছে। তাহলে এই 92 এই জিনিসটা রিপিট হইতে থাকবে। তাহলে লিখতে থাকি 2টা, 3টা, 4টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয়েছে। এটার দিকে এবার তাকাই। 0.134, 3 ঘর হয়েছে, কিন্তু আমাদের ঘর প্রয়োজন 8টা। তাইলে এগুলা এই পুরোটার উপর আমাদের পৌনঃপুনিক আছে। 3-এর উপর নাই মানে কিন্তু 3-এর উপরও আছে, কারণ শুরু হয়েছে 1 থেকে, শেষ হয়েছে 4 দ্বারা, তার মাঝখানে 3 আছে। এর মানে 3-এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন আছে, যেটা আসলে দেওয়া লাগে না। তাইলে এই 1, 3, 4 রিপিট হইতে থাকবো। তাই লিখতে থাকি 1, 3, 4, 1, 3। ঠিক আছে, কয়টা করে হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এরপরে আমরা জানি আমাদের অতিরিক্ত 2টা ঘর নেওয়া লাগে। এটা হচ্ছে আমাদের মানের একদম সঠিক যেটা, ওইটা যাচাই করার জন্য। তো আমরা কি করতে পারি? আমরা জানি এখানে 6, 6 চলতেছে, তাহলে পরের 2টা ঘরও কি হইব? 6, 6। এখানে কি 9, 2, আমরা 9, 2 দেখছিলাম, তাহলে পরের 2টা ঘরও কি হইব? 9, 2। কিন্তু একটু সাবধান হইতে হবে আমাদের এই জায়গাটাতে। আমাদের মান ছিল 1, 3, 4, আমরা এখানে 1, 3 পর্যন্ত লিখছি। তারপর কত আসবো? 4 আসবো, কিন্তু নাকি 4-এর পরে আবার কার কাছে যাওয়ার কথা? 1-এর কাছে। তাইলে এখানে কত হইব? 4, 1। এই জিনিসটা একটু মাথায় রাখবা। পৌনঃপুনিকের অর্থ কি? 1, 3, 4, 1, 3, 4, 1, 3, তারপর কত হওয়ার কথা? 4। এই যে দেখো 1, 3, 4, তারপর আবার 1 থেকে 1, 3, 4। কিন্তু আমাদের ঘর দরকার 2টা, এই জন্য আমরা জাস্ট কয়টা লিখছি? 2টা। এবার একটু স্বাভাবিক যে নিয়ম, ওই নিয়মের যোগটা করি। 6, 2, 8, আর 1, 9। হাতে কিছু নাই, এখানটাতে দেখি 6, 4, 10, 9, 19, 19 এর 9, হাতে কত রয়ে গেছে? 1, 1 এসে পড়বো এই যেটার কাছে। এখানে আমরা একটু কাজ বাদ রাখছি, মানে মিস করছি, যেটা এদিকে তাকালেই বোঝা যাইব। এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কত? 2। তাইলে 2টা ঘর আমাদের পৌনঃপুনিক ছাড়া থাকবো, নাকি? এরপরে বলতে পৌনঃপুনিক থাকবো। তাহলে পৌনঃপুনিক শুরু হইল এখান থেকে, শেষ হইল এখানটাতে। এটা তো পৌনঃপুনিক শুরু হইল এখানটাতে, শেষ হইল এইখানটাতে। এটা তো পৌনঃপুনিক শুরু হইলে আমাদের কোন জায়গাটাতে? এইখানটাতে। শেষ হইলো কোন জায়গাটাতে? এই যে এখানটাতে। ঠিক আছে, বুঝছি। অনাবৃত অংশ ছিল কয়টা আমাদের? 2টা। তাহলে 2টা ঘর অনাবৃত, মানে পৌনঃপুনিক ছাড়া। আর বাকিগুলি সবার মাঝখানে কি আছে? পৌনঃপুনিক চিহ্ন আছে। তো আমরা ওইভাবেই করি। আমরা হাতে কত পাইছি এখান থেকে? 19 হয়েছিল, 9 লিখছি, হাতে রয়েছে কত? 1। 1 তাহলে এটার সাথে অ্যাড করি। 6 আর 1, 7, 3, 10, 2, 12। 2 লিখলাম, হাতে রইল কত? 1। 10 আর 1, 11, 11 আর 6, 17 আর 7, হাতে রইল আবার কত? 1। 10, 11, 12, 13, 13, 3,
হাতে রইল আবার আমাদের 1, 10, 19, হাতে রইল 1, 9, 10, হাতে রইল 1, 10, 16, 20 শূন্য, হাতে রইল 2, পৌনপুনিক একটু পরে দেব, 2 রইছে 5, 2, 7, 9 আর 1 10 শূন্য, হাতে রইল 1, ওইটা এসে পড়লো আমাদের এই জায়গাটাতে। আমাদের পৌনপুনিক ছিল এই বরাবর, তাহলে আমরা এখানে পৌনপুনিক দিয়ে দিলাম, আর আমাদের এই ঘরে পৌনপুনিক ছিল, তাহলে আমাদের অ্যান্সার কতটুকু? এই যে আমাদের এই গ নাম্বারের অ্যান্সার তাহলে এই যেটা। তো এই প্রসেস অ্যাপ্লাই কইরা তোমরা ক নাম্বারের অ্যান্সার আমার কমেন্ট সেকশনে জানাও। আমরা এখন আবৃত ভগ্নাংশের বিয়োগের নিয়মটা দেখব। আবৃত ভগ্নাংশের বিয়োগ, এটার জন্য আমরা উদাহরণ নাম্বার 13টা তুলছি। আমাদের এই জিনিসটা থেকে এই জিনিসটার কী করতে হবে? বিয়োগ। তাহলে আমরা জানছি আমাদের প্রথম প্রসেস হইতেছে যোগে, আমরা আসলে যেটা জানছিলাম, আমরা আবার প্রথমে বের করি অনাবৃত অংশ সর্বোচ্চ আছে কয়টা। তাহলে একটু দেখি, এইখানে আমাদের দশমিকের পরে অনাবৃত ঘর মানে আমাদের পৌনপুনিক ছাড়া ঘর আছে কয়টা? 2টা। এটাতে কোনো ঘরই নেই, তাহলে সর্বোচ্চ ঘর কয়টা? 2টা। তাইলে আমাদের অনাবৃত সংখ্যা কয়টা পেলাম আমরা? 2টা পেলাম। এবার আমরা আবৃতর দিকে তাকাই, এইখানে আমরা আবৃত পাইছি 1টা 2টা 3টা, কারণ মাঝেরটার উপরও পৌনপুনিক আছে, দেয় নেই। 1টা 2টা 3টা, তাহলে একটু লিখে দিই আমরা কয়টা পাইছি? 3টা। আর এটাতে কয়টা পাইছি? এটা তো 1টা 2টা 3টা, তাহলে 3 আর 3-এর লসাগু কত? 3ই হয় নাকি? আর এর জন্য আমাদের কি করা লাগবে? যোগ, পুরোপুরি যোগের প্রসেস, ঠিক আছে? যোগে আমরা যা শিখছিলাম বিয়োগে একই রকম পদ্ধতি। তাহলে মোট কয়টা হইলো আমাদের? 5। দশমিকের পরে কয়টা ঘর লাগবে? 5টা। তাহলে একটু লিখি 24 দশমিক, একটু লিখি 4, 5। অনাবৃত ঘর কয়টা? 2টা, লিখছি। এরপরের গুলিতে তাহলে কি হইব? আবৃত হইতে থাকবো। তাহলে লিখলাম 6, 4, 5। তারা বলছিল কয়টা ঘর হইতে হইব? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। 2টা ঘর অনাবৃত, কিছু নাই, তাহলে বাকিগুলি আবৃত। প্রথমটাতে দিলাম, শেষেরটাতে দিলাম, তাইলেই হয়ে গেল। পরেরটা 16 দশমিক, লিখতে থাকি মানগুলি 4, 3, 7। আমাদের বলছিল 5টা ঘর লিখতে হবে, কিন্তু এখানে কয়টা ঘর লেখা হয়েছে? 1টা 2টা 3টা, তাহলে বাকি 2টা ঘর রয়েছে। যেহেতু পৌনপুনিক 4 থেকে শুরু হয়েছে, তাহলে 4 থেকে আমরা রিপিট করা শুরু করি, 4, 3 হয়ে গেছে নাকি? অনাবৃত ঘর ছিল কয়টা? 2টা, এই যে 2টা লিখছি। তাহলে বাকিগুলি কি হয়ে যাবে? আবৃত হয়ে যাব। এই যে আমরা আবৃত চিহ্ন দিয়ে দিলাম। যোগের বেলায় যেমন আমরা এক্সট্রা 2টা ঘর নিয়েছিলাম, এটার বেলা আমরা এক্সট্রা 2টা ঘর নিব। তাহলে একটু দেখি এর পরের ঘরটা কি হইব? 4, 5, 6, 4, 5। তাহলে কত হওয়া উচিত? দেখো মানগুলি শুরু হচ্ছে কোন জায়গা থেকে? 6, 4, 5, 6, 4, 5, এখানে থামছে। তাহলে এখান থেকে আবার রিপিট হইব 6 আর 4, লিখে দিলাম এখানটাতে 6, 4। পৌনপুনিকটার দিকে খেয়াল রাখবো, শুরু হয়েছে কই, শেষ হয়েছে কই। এটার 2টা লেখা হয়ে গেছে। এবার পরেরটার দিকে তাকাই, আমাদের হয়েছে 4, 3, 7, এই পর্যন্ত লিখছি। তারপর লিখছি 4, 3, এরপর 4, 3, এরপর কত হওয়ার কথা? 7 হওয়ার কথা। তাহলে এখানটাতে দেও 7 লেখা। 7-এর পর আবার রিপিট হইব কোন জায়গা থেকে? 4 থেকে। তাহলে এখানে কত হইব? 4। এভাবে একটু হিসাব দিয়ে নিবা। আমরা করতেছি বিয়োগ, তাহলে বিয়োগের নিয়ম আমাদের জানা আছে। 4 থেকে 4 বিয়োগ হইল কত? রেজাল্ট 0। 7 আছে কিন্তু এখানে কত? 6। বিয়োগের নিয়মে আমরা জানি ওইটা আমাদের কত ধরতে হইব? 16 ধরতে হইব। তাহলে 7 আছে, 16 হইব 9 হইলে হাতে রইল কত? 1। 1 কার সাথে যোগ হয়? নিচেরটার সাথে। আমাদের যোগ বিয়োগের যে সিম্পল নিয়মটা আছে, স্বাভাবিক আমরা যেটা ছোট থেকে শিখা বড় হয়েছি, ঠিক ওই নিয়মটা, অন্য আর কিছু না। তাহলে এখানে কত হয়ে গেল? 4 হয়ে গেল। 4 আছে, 5 হইব কত হইলে? 1 হইলে। কি চিহ্ন ছিল? পৌনপুনিক বা আবৃত দিয়ে দাও। 4 থেকে 4 বিয়োগ করলে কত? 0। 7 আছে কিন্তু এখানে কত আছে? 6। তাহলে আবার এটার 16 ধরতে হইব। তাহলে হইল কত? 9। পৌনপুনিক চিহ্ন আছে, দিয়ে দিলা। হাতে রয়েছে কত? 1। এটা হয়ে গেল 4। 4 আছে, 5 হইব কত হইলে? 1 হইলে। 4 আছে, 4 হইব কত হইলে? 0 হইলে। দশমিক চিহ্ন আছে, দিলাম। 6 আছে, 4, তাহলে এটা 14 ধরতে হইব কত হইলে হইব? 8 হইলে। হাতে রইল 1, 2 হয়ে গেছে, 2 থেকে 2 গেলে 0। তাইলে আমাদের বিয়োগ ফলটা কত? এই যে এইটুকু। কমপ্লিট। আবৃত ভগ্নাংশের গুণ, এটা বোঝানোর জন্য আমরা উদাহরণ নাম্বার 16-র হেল্প নিছি। 1টা 2টা 3টা, এই 3টা জিনিসটা কি করতে হবে? গুণ। এইটার প্রসেসটা একদম সিম্পল প্রসেস। এটার জন্য আমাদের ভিডিওর প্রথম আবার যেতে হইব।
তো ভিডিওর প্রথমে আমরা কি শিখাইছিলাম? আমরা শিখাইছিলাম কিভাবে একটা আবৃত ভগ্নাংশ থেকে স্বাভাবিক ভগ্নাংশ বানাইতে হয়। তো ওই প্রসেসটি আমাদের এইখানে অ্যাপ্লাই করতে হইব। এই জিনিসটারে আবৃত ভগ্নাংশ থেকে একটা স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করতে হইব। এইটারে তারপর ওই ভগ্নাংশগুলির সিম্পল যে আমরা গুণ শিক্ষা আসছি ওই নিয়মে কী করতে হইব? গুণ। তাহলে প্রসেসটা যদি আমরা একটু এখানে লিখি, তাহলে প্রথম পার্ট হইতেছে আমাদের যে আবৃত ভগ্নাংশ। এটার আমাদের কিসে ডাইভার্ট করতে হইব? স্বাভাবিক ভগ্নাংশ। এরপরের প্রসেসে জাস্ট গুণ করতে বলছে, গুণ করে দেব, শেষ, এইটুকুই। তো এই প্রসেসে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা তাহলে 2.5 যে জিনিসটা আছে এটারে লিখি। জানি এটা মানে হইতেছে উপরে 25, নিচে হইতেছে 10। একটু কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটলে এটা হবে 5 5 25, এটা যাবো 2 বার। এবার একটু আমরা এটার দিকে তাকাই। 4 3 5 পৌনপুনিক দেওয়া আছে। নিয়ম জানছি, যার উপর পৌনপুনিক দেওয়া থাকে ততটা নয়। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া যদি কোনো ঘর থাকে তাহলে একটা 0। এরপর দশমিক বাদ, পৌনপুনিক বাদ, কত রইল? 4 3 5 মাইনাস পৌনপুনিকের ঘর বাদ, দশমিক বাদ, তাইলে কত হইল? 43। বিয়োগ করলে কত বের হয়? বিয়োগ করলে আমাদের রেজাল্টটা বের হইব 392। নিচে আছে 90। এরপর হইতেছে আমাদের এই অংশটা দেওয়া আছে 1.23 উপরে পৌনপুনিক, 4 এর উপরে পৌনপুনিক। প্রক্রিয়া কি? দুইটা ঘরের উপর পৌনপুনিক আছে, তাইলে দুইটা 9। পৌনপুনিক ছাড়া দশমিকের পর একটা ঘর আছে, তাইলে একটা 0। দশমিক আর পৌনপুনিক ছাড়া পুরো মানটারে লিখতে হইব 1 2 3 4 মাইনাস পৌনপুনিকের ঘর আর দশমিক ছাড়া যত থাকে ততরে বিয়োগ করতে হইব। তো এটা বিয়োগ করলে আমাদের রেজাল্ট কত থাকে? এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের মান থাকে 1 2 2 2, নিচে হইতেছে 9 9 0। এটার একটু যদি আমরা ছোট করে লিখি তাহলে এটার মান আমাদের বের হইব 611, আর এটার মান বের হইব আমাদের 4 5 9। এরপর কি তাদের ভাগ গুণ করতে বলছিল, তাহলে একটু গুণ আকারে লিখি। সুতরাং 2.5 ইন্টু 4.35 এর উপর পৌনপুনিক ইন্টু 1.2343 এর উপর পৌনপুনিক, 4 এর উপর পৌনপুনিক। এটার মান আমরা কত পাইছি? 5/2 ইন্টু এটার আমরা ভাঙায় কত পাইছি? 392 ভাগ 90। এটার ভাঙায় আমরা কত পাইছি? 611 495। এবার তাদের যদি গুণ করি, নিচের গুলি নিচেরটার সাথে গুণ হইব, উপরের গুলি উপরেরটার সাথে গুণ হইব। গুণ করলে আমাদের রেজাল্টটা আসে, নিচে আসবো 8910, আর আমাদের উপরের মানটা আসবো 11976। আর এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের রেজাল্টটা বের হইব 13.4400628। এরকম মানে আনলিমিটেড। এটা হচ্ছে কিন্তু আমাদের একটা অমূলদ সংখ্যা, সে চলতেছে, কোনো আমরা প্যাটার্ন খুঁজে পাইতাছি না। প্যাটার্ন যদি খুঁজে পাইতাম তাইলে সে হয়তো আমাদের কি মূলদ সংখ্যা। তাইলে এবার একটু কথা বইলা নেই, এই যে পৌনপুনিকের যে সংখ্যাগুলি, এগুলো আসলে মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? যদি সেম প্যাটার্নে কেউ আগাইতে থাকে তাহলে কিন্তু চাইলে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারতাছি। তাইলে আমাদের পৌনপুনিক সংখ্যাগুলি মূলদ সংখ্যা, ঠিক আছে। আর যেগুলি যে এইরকমভাবে আমি কোনো প্যাটার্ন খুঁজে পাইতেছি না, ওগুলো আমরা সাধারণত কি বলি? অমূলদ সংখ্যা বলি, ঠিক আছে। এরপর আমরা প্রথম যে ক্লাসটা করছি ওইটাতে একটু মিস্টেক আছে, একটু খুঁজে বের করে তো কোন অংশটাতে, এটা তো বইলা দিলাম, এখন ইজিলি খুঁজে বের করতে পারবা। খুঁজে যদি পাও কমেন্ট সেকশনে জানাইও, ঠিক আছে। আমরা আমাদের অঙ্কে ফিরি। আমাদের গুণের নিয়ম শেষ। গুণের নিয়ম কি? যদি আমাদের আবৃত ভগ্নাংশে থাকে তার স্বাভাবিক ভগ্নাংশ বানাও, তারপর নর্মাল যে গুণের প্রসেস ওইভাবে গুণ করো। তো ভাগেরটাও একই পদ্ধতি, আবৃত ভগ্নাংশ থেকে তার আগে স্বাভাবিক ভগ্নাংশে ভাঙাও। তাহলে একটু স্বাভাবিক ভগ্নাংশে ভাঙাই। কত দেওয়া আছে? 2.2, এটার উপর পৌনপুনিক 718। এখানে হয়তো একটু মিস্টেক আছে, এখানটাতে কি হবে? পৌনপুনিক দিয়ে দিলাম 18 পৌনপুনিক চিহ্ন। নিয়ম কি?
এইখানে সবকটা ঘরের উপর পৌনপুনিক আছে, কারণ শুরু হয়েছে পৌনপুনিক দেওয়া, শেষ হইতেছে পৌনপুনিক দেওয়া। তাহলে 1 2 3 4 4টা 9 নিচে লিখে দিলাম। এরপরে পুরো সংখ্যাটা একটু পরে লিখি, 2 2 7 1 8 বিয়োগ পৌনপুনিক ছাড়া শুধু একটা ঘরে আছে 2, লিখে দিলাম। যদি তাদের আমরা বিয়োগ করি আমাদের উপর রেজাল্ট হইব 2 2 7 1 6, আর এইখানটাতে হইব 9 9 9 9। এটারে 27 দ্বারা ভাগ করা যায়, 27 দ্বারা ভাগ করলে হয় 120 আর নিচে হয় 101। এবার আমরা ওইটার দিকে আগাই। 1.9, 1 এর উপর পৌনপুনিক, 2 এর উপরও পৌনপুনিক। পৌনপুনিকের ঘর আছে 2টা, 2টা নয়, পৌনপুনিক ছাড়া দশমিকের পরে একটা ঘরই আছে, এই জন্য একটা 0। উপরে পুরো মান, দশমিক বাদ পৌনপুনিকও বাদ, 1912 মাইনাস পৌনপুনিকের ঘরগুলি বাদ, দশমিকের চিহ্নও বাদ, তাহলে 19। যদি বিয়োগ করি তাইলে আমাদের রেজাল্ট বের হয় 1893 আর নিচে 990। এখন আমরা আমাদের স্বাভাবিক নিয়মে চলে যাই। স্বাভাবিক নিয়মে কি আছে, এই দুজন কি আকারে আছে, ভাগ আকারে। তো আমরা লিখতেছি সুতরাং দেয়া 2.2718 ভাগ 1.9, 1 এর উপর পৌনপুনিক, 2 এর উপর পৌনপুনিক। এটার মান আমরা কত জানছি, এটার মান আমরা জানছি 120, নিচে হইতাছে 101, ভাগ চিহ্ন আছে দিয়ে দিলাম। এটার মান জানছি 1893990, 120101। আমরা এই নিয়ম জানি, ভাগ থাকলে আমরা কি ইউজ করতে পারি, গুণ। আর আমাদের এই জিনিসটা জায়গা চেঞ্জ করব, আমাদের হর চলে যাব লবের জায়গায়, লব এসে পড়বো হরের জায়গায়, মানে উপরেরটা নিচে আর নিচেরটা কই উপরে। তাহলে হয়ে গেল 99018993। এটা থেকে আমাদের যদি আমরা ভাগ করি আমাদের রেজাল্টটা বের হইব 1.1881, মানে এভাবে চলতেই থাকবো, জিনিসটা আমাদের রিপিট হইতেছে। তাহলে আমরা লিখতে পারি 1, এটার উপর একটা পৌনপুনিক চিহ্ন 88, এই 1 এর উপর আরেকটা পৌনপুনিক চিহ্ন, কারণ এইটুক জিনিস আমাদের কি হইতেছে, রিপিট হইতেছে। এই যে 1881 আবার 1881, মানে এই জিনিসটা বারবার আসতে থাকবো। তাহলে আমাদের অ্যান্সার কি এইটুক। তাইলে আশা রাখি আমরা পৌনপুনিকের বিষয়টা বুঝছি। আমাদের এমসিকিউতে আসুক বা ক নম্বরে আসুক, আশা রাখি যোগ বিয়োগ গুণ ভাগ যাই আসুক আমরা করতে পারবো নাকি। তাইলে এটা গেল আমাদের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে আমাদের প্রথম ক্লাস যেটা আমরা শিখছিলাম √2 একটি অম্লত সংখ্যা। এই টেবিলগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণর ভিতরে এটা আছে। আমরা এইটুকু অংশ শুধু প্রথম অধ্যায়ের জন্য কমপ্লিট করব। আমরা সামনের ক্লাসে দ্বিতীয় অধ্যায় ধরবো, ঠিক আছে। দ্বিতীয় ক্লাসটাও কালকে এই সময় 7টা বাজে এসে পড়বো, তো খেয়াল দিয়ে একটু দেখো। এটাতে যদি কোনো অংশ বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাও, ক্লাসটাও কেমন লাগলো এ ব্যাপারটাও জানাও, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।